হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে কিন্তু আমরা প্রাক্কা 1 বছর আগে একটা কোরিয়ান থ্রিলার অ্যাকশন সিরিজ দেখেছিলাম, যে সিরিজটার নাম ছিল হচ্ছে ডিপি। আর ওই সিরিজে আমরা কোরিয়ান মিলিটারির যে কালো সত্য সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তো চ্যানেলে স্ট্রাইক আসার কারণে অনেক ভিডিও আমরা করেছি কি হাইড করে দিয়েছি, আমরা নতুন করে সবগুলো ভিডিও আবার আনহাইড করছি। তো ওই ভিডিওটা যদি আমরা খুঁজে পাই তাহলে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর কি, প্রথম সিজনের। তো এই সিরিজটা মূলত কোরিয়ান যে তোমার ওই মিলিটারি ডিপার্টমেন্ট রয়েছে তাদের যে কালো সত্য রয়েছে সেটা নিয়ে আর কি। মানে আমরা তো সবাই জানি যে কোরিয়াতে তুমি যদি বসবাস করো দক্ষিণ কোরিয়াতে, তাহলে তোমাকে বাধ্যতামূলক 2 বছর মিলিটারি ট্রেনিং নিতেই হবে। কিন্তু ওইখানে যাওয়ার পরে কত ধরনের আকাম কুকাম ঘটে এবং ওই দেশের মানুষরা কি স্বেচ্ছায় ওখানে যেতে চায় বা কত কষ্ট এটা নিয়ে ওদের কতখানি একটা প্যারার ব্যাপার, সেটাই এই সিরিজে দেখানো হয়েছে। তো দ্বিতীয় সিজনটা তুমি ভালো মতো বুঝতে চাইলে প্রথম সিজনটা আগে দেখা জরুরি, সেটা আমি চেষ্টা করবো লিঙ্কটা খুঁজে বের করে দেওয়ার জন্য ডিসক্রিপশন। আর একান্ত যদি না পাই, দ্বিতীয় সিজনটা আমি এমন ভাবে এক্সপ্লেন করবো যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। এবং দ্বিতীয় সিজনের সর্বমোট 6টা এপিসোড রয়েছে। আমি মোট 3টা ভিডিওতে এক একটা ভিডিওতে 2টা করে এপিসোড দিয়ে সিরিজটা কমপ্লিট করে দেবো। বাট ভিডিও স্টার্ট করার পূর্বে একটা ব্রেক রয়েছে, তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো ডিপি সিজন 1-এ আমরা দেখেছিলাম যে কোরিয়ান মিলিটারির একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেপারেট ডিপার্টমেন্ট রয়েছে, যেটার নাম হচ্ছে ডিপি। আর তাদের কাজ হলো যেসব ছেলে মেয়েরা বাধ্যতামূলক 2 বছরের কোরিয়ান মিলিটারি ট্রেনিং এসেছে, তারা যারা পালিয়ে গিয়েছে তাদেরকে আবার ধরে ক্যাম্পে ফিরিয়ে আনা। তবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে মিলিটারিরা পালায় কেন, মানে কতখানি সমস্যা হলো এখান থেকে পালায়, এবং যদি পালায় কিভাবে ওদেরকে ধরে আনা হয় এবং তারপর আবার কি হয়। তো প্রথম সিজনে তো আমরা পুরো বিষয়টা দেখেছি, হয়তো অনেক ক্যারেক্টারও ভুলে গিয়েছি। তবে এই ভিডিওটা যখন স্টার্ট হবে তুমি ক্যারেক্টারগুলো আবার মনে করতে পারবে কি কি ছিল। তো প্রথম সিজনের লাস্টে আমরা কি দেখেছিলাম, যে পিটার নামে যে একটা ছেলে ছিল, ও সিনেমার লাস্টে করে সুইসাইড করে, যাতে এই পুরো ঘটনাটা দক্ষিণ কোরিয়ার মানুষ জানতে পারে যে মিলিটারির ভেতরে কি হয়। তো এখান থেকে মূলত দ্বিতীয় সিজনটা শুরু হয়। আর প্রথম পর্বে আমরা কমান্ডার ওহমেনকে দেখেছিলাম, যিনি অনেক রেগেছিলেন, কারণ মিলিটারি এই কেসটা যে কোনো ভাবে এখানেই থামিয়ে দিতে চায়, যাতে এটা বাইরের জগতে না যায়। আর এর জন্য তিনি সোজা সার্জেন্ট পার্কের কাছে যান, কারণ তার আন্ডারে তোমার ওই যে পিটার ছিল। আর তার কাছে গিয়ে একটা ফাইলে সাইন করতে বলেন। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে সার্জেন্ট পার্কের কথা, যিনি কিন্তু অরিজিনালি অনেক সাপোর্টিভ মানুষ আর কি। তো যাই হোক, এখানে এই ফাইলে লেখা ছিল যে পিটার মানসিকভাবে অসুস্থ ছিল আর এই কারণে সে আত্মহত্যা করেছে। কিন্তু সার্জেন্ট পার্ক কমান্ডার ওহমিনকে ডাইরেক্ট বলেন আমার ম্যান পিটার পাগল ছিল না, এবং তার সিনিয়ররা তাকে এত বেশি অত্যাচার করেছে যার কারণে সে এখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। আর এখানে মোট কথা আমরা 6 মিলে ওকে মেরে ফেলেছি, কারণ ওর বিপদে আমরা ওকে হেল্প করতে পারিনি। তো এই কথা শুনে কমান্ডার রেগে যান এবং তিনি সার্জেন্ট পার্ককে বলেন তুমি শুধু তোমার কাজ করো। আর তখন সেখানে কমান্ডার মাইকেল চলে আসেন আর তিনি সার্জেন্ট পার্কে সেখানে ফাঁকতালে নিয়ে যান। আর গত সিজনে তোমাদের নিশ্চয়ই মনে আছে সার্জেন্ট পার্ক কিন্তু প্রথমে ভালো হয়েছিলেন এবং প্রথমে কিন্তু কমান্ডার মাইকেল পার্কের বিরুদ্ধে ছিলেন, কিন্তু পরে তারা কিন্তু বন্ধু হয়ে যান কোন একটা কেসের কারণে, এবং এখনো তারা বন্ধু আছেন। তো যাই হোক, ওই সময় বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর তারা দুজনে মিলে অনেক গল্প করে। আর তখন কমান্ডার মাইকেল সার্জেন্ট পার্ককে বলে দেখো আমার মনে হয় তোমার ওই ফাইলে সাইন করে দেওয়া উচিত, কারণ এই কথা যদি কোর্টে যায় তাহলে বাকিদের চাকরি তো যাবেই, সাথে আমাদের দেশের মিলিটারির নাম খারাপ হয়ে যাবে এবং তোমার পেছনেও লোক রাখবে। আর এই কারণে তোমার যে 2টা ম্যান রয়েছে জন আর ক্রিস, তারাও নিরাপদে থাকবে না। জন আর ক্রিসের কথায় তোমাদের কি মনে আছে গত পর্বরাই কিন্তু মেইন 2জন ছিল ওই যে বাইরে গিয়ে আর কি পোলাপানদের ধরে আনা। এরপর আমরা জনকে দেখি, মানে আমাদের মেইন লিড ক্যারেক্টার, আর সে রাস্তায় কার জন্য অপেক্ষা করছিল। আর তখনই তাকে সার্জেন্ট পার্ক কল করে। আর তারপরে জন সেখান থেকে দৌড়ে একটা গাড়ির কাছে আসে। আর তখন গাড়িতে বসে থাকে একটা মহিলা জনের দেরিতে আসার কারণে রাগ করে। তো এরপর জন মহিলার কাছে ক্ষমা চায় এবং তাকে একটা পার্সেল দেয়। আর পরের দৃশ্যে আমরা মিলিটারিদের একটা রুম দেখতে পাই, যেখানে সবাই অনেক আনন্দ করছিল এবং এখানে একটা সিনিয়ররা জুনিয়রকে বুলি করছিল, মানে এখনো কোনো
কিছু চেঞ্জ হয়নি। আর ওই জুনিয়রটা কিন্তু আর কেউ নয়, স্বয়ং আমাদের প্রধান ক্যারেক্টার জন। এবং এই শালারা কিন্তু আগের সিজনে ওকে জ্বালাতো। তো যাই হোক, এখানে ওই সিনিয়ররা বলে যত দ্রুত সম্ভব বয়লার ঠিক করো, যাও। বাট তখন জন তার সিনিয়রকে বলে যে বয়লার তো ঠিকই ছিল। বাট এই কথা শুনে সিনিয়র রেগে যায় এবং বলে তোর কি মনে হয় তোকে বিরক্ত করার জন্য, তোকে বুলি করার জন্য আমরা বয়লার নষ্ট করে তোকে আবার ঠিক করতে বলছি? তো এই কথা বলে সিনিয়র সেখান থেকে চলে যান। আর জন করে কি ভয়ে ভয়ে বয়লার ঠিক করার জন্য আসে, কিন্তু সেখানে আগে থেকে আরেক কিছু সিনিয়র গাঁজা খাচ্ছিল। তো জন তাদের কাছে গিয়ে বয়লার ঠিক করার অনুমতি চায়, কিন্তু তারাও জনকে অপমান করতে থাকে এবং ওর জিনিসপত্র নিচে ফেলে বুলি করে সেখান থেকে চলে যায়। মানে চিন্তা করো, একটা মিলিটারির মধ্যে এগুলো হচ্ছে। এবং ফার্স্ট পার্ট দেখে তো তোমরা অনেকেরই গা জ্বলেছে, সেকেন্ড পার্ট দেখো মোটামুটি গা জ্বলবে। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা জনকে কমান্ডার ডিও গানের অফিসে দেখি। আর তিনি জনকে বলেন তোমার সার্জেন্ট তো এখন বেশিরভাগ টাইম হসপিটালে কাটাচ্ছে। ক্রিসের কথা বলছে, গত পর্বে যে ওর সহকর্মী ছিল আর কি, ওর উপরে বস ছিল। তো এর জন্য ওই কমান্ডার বলেন আমি ভাবছি এখন তোমাকে সার্জেন্ট বানাবো, মানে ক্রিসের জায়গায় চলে গেল। আর এরপর জনকে বলে তোমার জন্য আমি একটা নতুন সাথীও সিলেক্ট করেছি। আর তিনি তার নতুন সাথী হিসেবে পার্কের সাথে পরিচয় করিয়ে দেন, যে এই মাত্র তোমার মিলিটারিতে এসেছে। আর তারপর কমান্ডার জনকে বলে তুমি কি তোমার নতুন সাথীর সাথে কাজ করতে চাইবে? জন তখন বলে হ্যাঁ, সমস্যা নেই স্যার। আর কিন্তু তখনই জনের তার পুরনো সাথীর কথা মনে পড়ে এবং ও ভীষণে দেখতে পায় সে জনকে বলছে তুমি তো অনেক দূর চলে এসেছো, এখন তুমি সার্জেন্ট হয়ে গিয়েছো এবং একটা অ্যাসিস্ট্যান্টও পেয়ে গিয়েছো, কিন্তু তুমি যত বড়ই হও না কেন তুমি সব সময় তোমার পার্টনার হিসেবে আমাকে মিস করবে। তো কোথায় রয়েছে ক্রিস? ওকে বেঁচে আছে না মারা গিয়েছে এটা পরে জানতে পারবো। এরপর জন আর পার্ক তাদের সিনিয়রের কাছে বাইরে যাওয়ার জন্য অনুমতি চায়, মানে ওই হারামজাদা বদমাশ ওই বিলুং সিনিয়র আর কি। কিন্তু তখন সিনিয়র উল্টো জনকে জিজ্ঞাসা করে ওই বয়লারের ব্যাপারে। তখন জন বলে ওই বয়লারে কোনো সমস্যা ছিল না, তবে এরপর আমি যখন আবার বাড়ি থেকে ফিরে আসবো আমি আবার ওটা চেক করবো। তো এরপর ওই সিনিয়র গাড়ি কি ওর যে জুনিয়র সাথী রয়েছে ওখানে টিটকারি করতে থাকে এবং বলে ডিপির পুরো ফর্ম কি বলতো। আর তখন আমাদের জন করে কি ওই ছেলেটিকে হেল্প করার চেষ্টা করে, যে যেসব মিলিটারি ট্রেন এখান থেকে পালিয়ে যায় ওদেরকে খুঁজে বের করে, মানে একটা সংক্ষেপ বলে। কিন্তু তখন ওই সিনিয়র জনের উপর রেগে যায় এবং ওকে ঢিল মারে, মানে এরকম অত্যাচার হয় আর কি ভেতরে। তো এরপর তারা দুজনে বেস থেকে বাইরে আসে, যেখানে জনের সাথে নতুন যে একটা ছেলেকে দেওয়া হলো যেটা নাম হচ্ছে পার্ক, একটু হাবলা টাইপের চেহারা। ও বলে জনকে আমাদের বয়স তো প্রায় সেমই, তাহলে আমরা এই মিশনে একসাথে বন্ধুর মতো থাকি। তো সরল মনে জন রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখি তারা একটা সাইবার ক্যাফেতে আসে, আর সেখানে জন পার্ককে ডিপির কাজ সম্পর্কে বা ওদের কাজ সম্পর্কে বোঝায় যে কিভাবে এইসব পলাতক মিলিটারিদের ধরে আনতে হয়। কিন্তু পার্ক কোনো কথা না শুনে গেম খেলতে শুরু করে। অ্যাকচুয়ালি পার্কের ডিপিতে তো কোনো মনোযোগ নেই, ওর জাস্ট একটা বাইরে আসার সুযোগের দরকার ছিল। মানে বিষয়টা বুঝিয়ে বলি, তুমি যখন মিলিটারিতে যাবে তোমাকে তো অনেক হার্ড ট্রেনিং দেওয়া হবে, কিন্তু তুমি যখন ডিবিতে থাকবে তুমি বাইরে বাইরে ঘুরবে আর খালি ওই পলাতক ওদেরকে ধরে নিয়ে আসবে, মজার চাকরি। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই জন ক্যাফে থেকে ফিরে এসেছে আর সে তার টুলস তৈরি করছিল যাতে বয়লারটা ঠিক করতে পারে। বাট তখনই ওর যে সাগরেদ রয়েছে, মানে ওর অ্যাসিস্ট্যান্ট পার্ক, সে করে কি কারোর সাথে ফোনে কথা বলছিল। আর ফোনেও বলে ডিপি হবার পরে আমি তো খুব শান্তিতে আছি, অনেক মজায় আছি, কোনো ট্রেনিং মেনিং নাই। আর আমার যে সার্জেন্ট জন সে তো একটা বোকা, অলরেডি আমাকে বন্ধু করে নিয়েছে আর খুব শীঘ্রই ওকে আমি আন্ডারে নিয়ে নেব। তো জন এগুলো সব শুনছিল, কিন্তু জন এটার কোনো জবাব দেয় না এবং বয়লার ঠিক করতে চলে যায়। আর বয়লার ঠিক করার সময় ও হাতে ব্যথা পায়, কিন্তু তখন সে তার সিনিয়রদের শব্দ শুনতে পায় যারা ওই পার্ককে ধরেছে এবং বকা দিচ্ছিল, কেননা জুনিয়রদেরকে আপেল জুস আনতে বলেছিল কিন্তু আনতে পারেনি। কিন্তু তখন দেখা যায় জুনিয়র উল্টো ওদের বকা দেয়, যে কারণে সিনিয়ররা রেগে তাকে মারতে থাকে। আর জন এগুলো জানালাতে দেখছিল। আর তখন ওর কাছে একটা সৈনিক আসে আর সে জনকে জানায় কি লাভ হলো, পিটার নিজের জীবন নিল যাতে এখানকার সবকিছু বদলে যায়। তোমাদের গত পর্বের লাস্টে যারা দেখেছে অবশ্যই মনে আছে পিটার কি বলেছিল, যে আমি আজকে মরবো যাতে এটা নিয়ে নিউজ হয়, পুরো কোরিয়া জানতে পারে যে আর্মিদের ভেতর কি হয়। তো বলে কি লাভ হলো, এখনো তো কিছুই বদলায়নি। তো এইবার জন রেগে যায় এবং ডাইরেক্ট যে সিনিয়রদের কাছে এবং তাদের বলে আমার জুনিয়র ম্যানের গায়ে তুমি কেন হাত দিলে। তো এই কথা শুনে ওই লোকটা জনকে মারতে আসে, কিন্তু এইবার জন ওকে মার দেয় এবং আরেকটার কলার ধরে। তো পার্ককে বাঁচানোর জন্য ও তো ওদেরকে মারলো, কিন্তু যখন পার্ক আসে তখন পার্ককে বলে তুই আমাকে অ্যারেস্ট কর, মানে জন নিজে বলে আমাকে অ্যারেস্ট করো। এর কারণটা হচ্ছে ওই যে ও মেরেছে সিনিয়রদের, আমি হলেও তাই করতাম, আমাকে যত শাস্তি দিক জামলায় তাই দিক, আমি অবৈধভাবে আমি শাস্তির শিকার হবো কেন, আমাকে বুলি করবে এত সহজ, মারার পরে দরকার পরে জেল খাটবো। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা সার্জেন্ট পার্ককে দেখতে পাই, মানে পার্ক দুটো এখানে, একটা হচ্ছে পার্ক সিয়ং মানে ওই যে পিচ্চিটা, আর আমাদের বড়টা হচ্ছে সার্জেন্ট পার্ক। তো সে প্রেসারে রয়েছে ওই ফাইলে সই করার জন্য, কিন্তু ফাইলে সই করার আগে সে সিনিয়রের কাছ থেকে একটা সিগারেট চায় এবং না চাইতে ওই পেপারে সাইন করে দেয়। কিন্তু হঠাৎ করে তখন সাইরেন বাজতে থাকে, যে কারণে সবাই দৌড়াতে শুরু করে। আর তখন এক অফিসার কমান্ডারের কাছে আসে এবং তাকে বলে নতুন একটা স্টুডেন্ট তার সবগুলো সিনিয়রদের গুলি করে মেরে ফেলেছে। এবং এই দৃশ্যটা কিন্তু আমরা সিজন 1 এর লাস্টে দেখেছিলাম। তো যাই হোক, যে ছেলেটা গুলি করে সবাইকে মেরেছে সিনিয়রদের, সে মূলত গত পর্বে পিটার নামে যে ছেলেটা মারা গিয়েছে না সুইসাইড করে, তার বন্ধু কিমরো ছিল এবং ও মোটা ছিল বলে ওকে নিয়ে সবাই টিটকারি করতো। মানে এখানে পিটার যে আত্মহত্যা করেছে ওর উপর টিটকারি হয়েছে, বুলিং হয়েছে। আর এই যে পিটারের যে বন্ধু মোটা, ওর উপর ওই বিষয় নিয়ে টিটকারি করতো যে পিটারের বন্ধু তুই অমুক, তো মোটা ব্যাবলা বুবলা, এবং ওকে পেপার স্প্রে দিত। আর এতে ওর অনেক বেশি কষ্ট হয়। তখনও কারিকে নিচে একটা পিস্তল দেখতে পায় এবং নিজের জানের উপরে মায়া চলে যায় আর তারপর সবগুলো সিনিয়রদেরকে মেরে ঝাঁঝরা করে দেয়। আর এইদিকে আমরা জনকে দেখি, আমাদের মেইন লিড ক্যারেক্টার, ও তো মনে করো সিনিয়রদেরকে মেরেছে, এই জন্য ওকে শাস্তি দেওয়া হয়েছে। এখন আর্মিতে তোমাকে তো আর বেত মারা হবে না, তোমাকে শাস্তি দেওয়া হবে যে এই 1600 কিলোমিটার দৌড়াও বা এই পিস্তল এরকম হাতে নেই ভাবে 100 মিটার দৌড়িয়া, সেরকম শাস্তি। তো ওকে যে শাস্তি
শাস্তি দেওয়া হয় ওই শাস্তি শেষ করতে করতে রাত থেকে সকাল হয়ে যায়। আর এরপরও যখন রুমে ফিরে আসে তখন ওর জুনিয়র ওকে সেলুট করে, মানে যে পার্কোকে বলেছিল যে আমার বস হচ্ছে হাবাগোবা, তাকে আমি আমার আন্ডারে নিয়ে আসবো, সেই সিলেক্ট করে যে ওকে বাঁচানোর জন্য ওর বস নিজে কষ্ট করলো। আর তখনই সেখানে একটা ছোট সার্জেন্ট চলে আসে এবং বলে একটা তো ঘটনা ঘটেছে আমাদের এখানে, নতুন ব্যাচের একটা ছেলে তার সিনিয়রদের সবাইকে গুলি করে মেরে হাতে নিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে, আর তাকে তোমাদের ধরতে আনতে যেতে হতে পারে। তো এই কথা শুনে পার্ক সিয়ং মানে আমাদের জনের যে তোমার ওই যে অ্যাসিস্ট্যান্ট, ও তো ভয় পেয়ে যায়। আর এরপর সেই সার্জেন্ট জনকে বলে দেখো এখানে যা হচ্ছে এগুলো আমরা সবাই তো জানি, এখানে আমাদের সবাইকে অনেক অত্যাচার করা হয়, আর এই কারণে শুধুমাত্র ওই ছেলে নয় বরং এখানকার সকল ছেলেদের মাথা বিগড়ে যাচ্ছে। আর আমি তোমাকে ধন্যবাদ জানাই জন, তোমার মতো একজন পার্সন যদি এই মিলিটারির সর্বোচ্চ পর্যায়ে যায় তাহলে এই দেশে চেঞ্জ আসবে, কারণ তুমি তোমার জুনিয়রকে বাঁচানোর জন্য সিনিয়রের সাথে পাঙ্গা নিয়েছো, রাত ভরে তুমি শাস্তি নিয়েছো। তো এরপর ওই সার্জেন্ট জনকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই জনের কাছে একটা কল আসে, যা শুনে জন করে কি দৌড়ে সার্জেন্ট পার্কের কাছে যায়, আর সেখানে গিয়ে জন তো অনেক অবাক হয়ে যায়। তো যাই হোক এরপর সার্জেন্ট করে কি পার্কে পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হতে বলে। আর তারপর জন বলে তাহলে আমি পার্ক শুকে নিয়ে যাই, মানে ওর যে সাথী অ্যাসিস্ট্যান্ট। বাট সার্জেন্ট পার্ক বলে না, পার্ক শু ও ডিপি হতে চায় না, ও জাস্ট ফ্রি টাইম চায়, ওকে আমি তোমার সাথে দিব না, ও কোনো কাজের নয়। তো জন তখন বলে তাহলে আমার সাথে যাবে কে? সার্জেন্ট তখন বলে তুমি চিন্তা করে বলো কাকে তুমি নেবে। আর এরপর আমরা গত পর্বের ফানি ক্যারেক্টার এবং সার্জেন্ট ক্রিসকে দেখতে পাই জনের সাথী, আর সে মিলিটারি হসপিটালে ভর্তি রয়েছে। আর আমরা জানি গত পর্বেও কিন্তু আহত হয়েছিল। তো যাই হোক সেখানে ডক্টর আসে এবং ডক্টর তাকে সকল রিপোর্টের ব্যাপারে বলে যে তোমার সকল রিপোর্টই ভালো রয়েছে। বাট ক্রিস তখন ডক্টরকে ট্যাবের মাধ্যমে বলে সে কথা বলতে পারছে না, তার গলার আওয়াজ চলে গিয়েছে। কিন্তু ডক্টর তখন উল্টো ওর সাথে কর্কশ ভাষায় বলে তুমি হয়তো মিলিটারি থেকে বাঁচার জন্য নতুন কোনো বাহানা করছো তাই না? বাট তখনই টিভিতে একটা খবর প্রচারিত হয় যে মিলিটারির হেডকোয়ার্টার থেকে নতুন ব্যাচের একটা ছাত্র তার সকল সিনিয়রদের গুলি করে মেরে ফেলেছে এবং একটা রাইফেল নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। আর এরপর মিলিটারি সহ সকল পুলিশেরা ওই পলাতক সৈনিককে সব জায়গায় খুঁজতে শুরু করে। আর আমরা দেখতে পাই ক্রিস এই খবরটি অনেক মনোযোগ দিয়ে শুনছিল এবং ক্রিসকে দেখে মনে হয় যে সৈন্যটা পালিয়েছে ও তাকে অনেক আগে থেকেই চিনত। তো এখানেই প্রথম পর্বটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা দ্বিতীয় পর্বে চলে যাই। তো এরপর দ্বিতীয় এপিসোড শুরু হয় অতীত দেখিয়ে, যে ক্রিস কিভাবে ওই সৈন্যটাকে চেনে, আই মিন কিমরুকে চিনে, যে আর কি ওই সিনিয়রদের গুলি করে মেরে দিয়েছে। যেখানে আমরা দেখতে পাই যে ক্রিস কিমরুর ড্রয়ার চেক করছিল, আর তখনই তাকে তার সার্জেন্ট পার্ক কল করে, মানে সিনিয়র অফিসার, আর সে ক্রিসকে কেসের ব্যাপারে জিজ্ঞাসা করে, আই মিন ওই সময় যে রানিং কেসটা ছিল সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। বাট ক্রিস তখন জানায় যে এখনো সে তেমন কোনো তথ্য পায়নি আর কি। আর তারপরে ক্রিস দেখতে পাই কিছু সৈনিকরা কিমরুকে বিরক্ত করছে, আর ক্রিস তখন তাদেরকে বলে যে আমি একজন হায়ার অফিসার, যাও ওকে বিরক্ত করো না, সবাই চলে যায় এখান থেকে। আর এরপর কাহিনী বর্তমানে আসে এবং এখানে ক্রিসের খবর দেখে সবকিছু মনে পড়ে যায় যে এই ছেলেটার উপরও তো প্রচুর অত্যাচার হয়েছে, এমনি তো ছেলেটা সবাইকে গুলি করেনি। আর এইদিকে আমরা দেখি মিলিটারিতে অনেক বড় একটা প্রেস কনফারেন্স ডাকা হয়, যেখানে ডিপির সকল উচ্চ পদস্থ কর্মকর্তারা এসেছে, এর সাথে ছোট অফিসাররাও এসেছে। তো এরপর আমরা দেখি জন মানে আমাদের মেইন ক্যারেক্টার সার্জেন্টের কাছে গিয়ে ক্রিসের ব্যাপারে জিজ্ঞাসা করে যে ক্রিসকে কি আবার আমি পেতে পারি পার্টনার হিসেবে? তো তখন সার্জেন্ট পার্ক জনকে জানায় হ্যাঁ পাওয়া যেতে পারে, আমি খোঁজ নিয়ে দেখি ও চলে আসবে। কিন্তু তখনই আমরা দেখি লেফটেন্যান্ট সিউএন কে, আই মিন মহিলা লেফটেন্যান্ট, এবং যে এই কনফারেন্সটা সুপারভাইজ করছিল। আর সে মিডিয়ার মাধ্যমে সবাইকে জানায় 2 দিন আগে মিলিটারি বেজে আমাদের একটা পাগল ছাত্র যার নাম হচ্ছে কিমরু, সে ঘুমন্ত সিনিয়রদের উপর গুলি করে মেরে ফেলেছে। অথচ বাস্তবতাটা আমরা জানি যে ওকে গুলি করা হচ্ছিল, তখন সহ্য করতে না পেরে গুলি করেছে। তবে এখানে ওই মহিলা অফিসার আরো বলে সে একটা রাইফেল নিয়ে পালিয়েও গিয়েছে। আর তারপর সে লেফটেন্যান্ট করে কি সেখানে ক্রাইম সিনটা দেখায়। আর তারপর তিনি কোরিয়ার জনগণকে বলেন যে সেই ছাত্র আমাদের দেশের জন্য এখন অনেক বেশি বিপজ্জনক, আর আমাদের জনতাকে বাঁচানোর জন্য আমরা তার উপর গুলি চালাতেও কোনো ধরনের আপত্তি করব না। বাট তখন জন সার্জেন্ট পার্ককে বলে স্যার এটা তো কিমরের সাথে অন্যায় হচ্ছে, একে তো ওর সত্য কথাটা বাইরে আসলো না যে ওকে কিরকম গুলি করা হয়েছে, তার উপর কিমরে করা সবাই মেরে ফেলবে। বাট তখন সার্জেন্ট পার্ক বলে কি করবো বলো, কি কর আছে, কিন্তু যেভাবেই হোক আমাদের কিমরুকে অন্তত জানে বাঁচাতে হবে। আর কোরিয়ার একটা নিয়ম তো জানো, যদি কাউকে জানে বাঁচাতে বলো তার ফাঁসি খুব কমই হয়, অন্তত সর্বোচ্চ 10-15 বছরের জেল হবে। তো যাই হোক কোরিয়ার সকল টিভি চ্যানেলে কিমরুর এই খবরটা প্রচারিত হয়। আর এ কারণে যেসব সিনিয়ররা মারা গিয়েছে তাদের পরিবাররা গিয়ে কিমরুর বাড়ির সামনে আসে এবং কিমরুর বাড়ি ভাঙচুর শুরু করে। আর তখন সেখানে জন চলে আসে, কারণ সার্জেন্ট পার্ক পাঠিয়েছে, এবং এই ভিড়কে শান্ত করার চেষ্টা করে। বাট শান্ত করতে তো পারেই না। আর তখন ওই মুহূর্তে কিমরুর মা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন এবং তিনি সবার কাছে তার ছেলের এমন কাজের জন্য ক্ষমা চান। তবে এর সাথে তিনি সবাইকে এটাও বলেন আমার ছেলের উপর যে অত্যাচার হয়েছে কই তখন তো দেখিনি কারো প্রতিবাদ করতে, আমার ছেলে রোজ আমাকে কল করে কান্না করতো, এটা কেমন আইন কেমন দেশ। বাট তখনই সবার মধ্যে থেকে একটা মহিলা বেরিয়ে আসে এবং কিমরুর মাকে মারতে থাকে, কারণ সেই ঘটনায় ওই মহিলার ছেলেও মারা গিয়েছে, আই মিন ওই মহিলার ছেলেও একটা বুলি ছিল আর কি। তো এরপর জন তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না, উল্টো জনকেই তারা ফেলে দেয়। বাট ক্রিস ওই সময় চলে আসে এবং জনকে সামলায়। তবে এখানে উল্লেখ্য ক্রিস এখনো কথা বলতে পারে না। আর এর পরের দৃশ্যে আমরা কমান্ডার ওহমিন এবং লেফটেন্যান্ট সিওএন কে একসাথে দেখি। তো এখানে লেফটেন্যান্ট সিওএন কমান্ডার ওহমিনকে বলে কনফারেন্সের কারণে এখন আর কেউ ওই কিমরু ছেলেটাকে সাহায্য করবে না, ওকে আমরা ইজিলি ধরতে পারবো এখন। আর তখনই সেখানে কমান্ডার মাইকেল এবং সার্জেন্ট পার্ক চলে আসে, আই মিন ভালো দুইজন চলে আসে। আর তারপর কমান্ডার মাইকেল লেফটেন্যান্ট সিওনের সিদ্ধান্তের বিপক্ষে যান এবং
মাইকেল বলে কিমরো তো একটা বাচ্চা ছিল এবং ওকে যে হিসেবে বুলি করা হয়েছে, কই তখন তো আমরা কেউ প্রতিবাদ করিনি। বাট তখন ওই মহিলা লেফটেন্যান্ট সিউন বলেন, দেখো এটা হায়ার অথরিটির অর্ডার, তোমার এখানে কথা না বলাই বেটার। এবং এরপর লেফটেন্যান্ট সিউন কমান্ডার মাইকেলকে ব্যক্তিগত টিটকারি করতে থাকে যে তুমি তোমার নিজের বাচ্চাদের সামলাতে পারোনি, তোমার আন্ডারেই তো সব ছিল, তুমি তোমার বুলি থামাতে পারোনি। বাট এই কথা শুনে কমান্ডার রেগে যায় যে আমাদের হাতে কতটুকু দিয়েছেন আপনারা ক্ষমতা, আর আমার যেগুলো বাচ্চারা ছিল তারা আর্মি থেকে চলে যাওয়ার পরে এখন আমাকে কল করে খোঁজ খবর নেয়। বাট লেফটেন্যান্ট সিউন তখন কমান্ডার মাইকেলকে আরো অপমান করে এবং সেখান থেকে চলে যায়। আর এখানে একটা মজার তথ্য আমরা জানতে পারি, ওই মহিলা লেফটেন্যান্ট সিউন এবং কমান্ডার মাইকেল স্বামী স্ত্রী এবং ওই মহিলা তার স্বামীর চেয়ে এক র্যাঙ্ক উপরে। তো এখানে তো ঝগড়া টিটকারি একটু হবেই। তো যাই হোক, এরপর আমরা দেখি কমান্ডার মাইকেল আর সার্জেন্ট পার্ক সেখান থেকে বেরিয়ে আসে আর তারা দেখতে পায় যে কিমরু লাইভে এসেছে এবং সে নিজের দোষ স্বীকার করেছে যে সে তার সিনিয়রদেরকে মেরেছে। এর সাথে কোরিয়ান মিলিটারির যে কালো জগৎ রয়েছে সম্পর্কে সব বলে দেয়, মানে ওখানে থাকা অবস্থায় তার সাথে কি হয়েছে, হায়ার অথরিটির কি ভূমিকা ছিল। আর এখানে কিমরু বলে যে আমি এর প্রতিশোধ নিবই এবং আমার মায়ের যদি কিছু হয় সেটার প্রতিশোধ নেব। তো কিমরুর মা এসব দেখছিল আর এই দৃশ্য দেখে তিনি অজ্ঞান হয়ে যান। মানে সোজা শান্ত একটা ছেলেকে পাঠিয়েছে হচ্ছে মিলিটারিতে দেশ রক্ষার জন্য, কিন্তু সেখানে গিয়ে অবস্থা হয়ে গেল, ছেলে আরো সন্ত্রাসী হয়ে গেল। তো যাই হোক, তখনই সার্জেন্ট পার্ক কমান্ডার ওহমিনকে কোথাও যেতে দেখে। মানে কমান্ডার ওহমিন কিন্তু ভালো মানুষ নয়, সে অবশ্যই বাজে মানুষ, তবে কেউ এখানে ভালো নয় কেউ এখানে খারাপ নেই। কারণটা হচ্ছে মিলিটারির ভেতরে যাই হোক এগুলো তো বাইরে আসতে দেওয়া যাবে না, এগুলো কালো সত্য, বাইরে আসলে মিলিটারির সম্মান থাকবে না। তো যাই হোক, এরপর কমান্ডার মাইকেল এবং সার্জেন্ট পার্ক মিলে কমান্ডার ওহমিনের পিছু করতে থাকে। আর অন্যদিকে জন করে কি কিমরুর মায়ের কাছে ছিল আর সে তার চিকিৎসা করছিল যাতে তার জ্বর কমে যায়। আর এরপর কিমরুর মা ওদের দুজনকে বলে, আচ্ছা মিলিটারি যখন আমার ছেলেকে খুঁজে পাবে তারা কি আমার ছেলেকে মেরে ফেলবে? এরপর কিমরুর মা ওদেরকে কিমরুকে বাঁচাতে বলে। আর অন্যদিকে আমরা কমান্ডার ওহমিনকে দেখতে পাই যিনি তার কম্পিউটারে কিছু করছিলেন এবং তার হাতে আমরা একটা পেন ড্রাইভ দেখতে পাই। আর ওই সময় কেউ তাকে কল করে, যে কারণে তিনি সেখান থেকে উঠে চলে যান। আর তারপর সার্জেন্ট পার্ক আর কমান্ডার মাইকেল লুকিয়ে ওই কমান্ডার ওহমিনের ঘরে আসে আর দুজনে মিলে ওই কম্পিউটারটাকে আনলক করার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে আবার কমান্ডার ওহমিন ফেরত চলে আসে এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন এখানে তোমরা কি করছো। বাট তখন কমান্ডার মাইকেল উল্টো তার ক্ষমতা দেখিয়ে কমান্ডার ওহমিনের কাছে তার কম্পিউটারের পাসওয়ার্ড চায়। তবে এখানে উল্লেখ্য কমান্ডার মাইকেলও যে ক্ষমতার কমান্ডার ওহমিনও একই ক্ষমতার। কিন্তু তখন কমান্ডার ওহমিন ওদের দুজনের উপর আক্রমণ করে এবং সে ছিল অনেক এক্সপার্ট, মার্শাল আর্ট এক্সপার্ট। ওদের দুজনকে মেরে অজ্ঞান করে দেয় এবং তারপর ওদের কাছ থেকে ফোন এবং পার্স নিয়ে নেয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে ফোনটা ভেঙে ফেলে। আর এই দিকে মিটিং শুরু হয়েছে, আমরা দেখতে পাই সবাই ভাবছে কিমরুকে কিভাবে ধরা যায়, মানে ওই পলাতক স্টুডেন্টকে বা মিলিটারিকে। আর তখন লেফটেন্যান্ট সিওন সকল অফিসারকে বলে কিমরুকে ধরতে হলে আমাদের একটা পরিকল্পনা সাজাতে হবে। বাট তখনই তার কাছে একটা কল আসে আর কলটা করেছে হচ্ছে তার ছোট ছেলে এবং তার ছেলে জানায় আমাদের বাবার তোমার সাহায্যের প্রয়োজন। তো এরপর লেফটেন্যান্ট সিওন করে কি সেইখানে যায়, দরজা খোলে এবং দুজনকে আহত অবস্থায় পায়। আর তখন লেফটেন্যান্ট সিওন কমান্ডার মাইকেলকে বকা দিয়ে বলে তোমার কোনো অধিকার নেই আমার বাচ্চার সাথে কথা বলার, তুমি আমার বাচ্চাকে কল দিয়ে তোমার সাহায্যের জন্য ডেকেছো। তো এখানে মূলত কমান্ডার মাইকেল তার গোপন ফোন দিয়ে কল করেছিল আর কি হেল্পের জন্য তার ছেলের কাছে। তো যাই হোক, তখন সার্জেন্ট পার্ক লেফটেন্যান্ট সিওনকে বলে দেখুন আমরা আপনাকে কিমরুকে ধরতে সাহায্য করতে পারি। বাট লেফটেন্যান্ট সিওন তো তার সাহায্য নিতে রাজি নন এবং তিনি উল্টো বলেন ও এমনিতেই আমাদের কাছে চলে আসবে, ওকে ধরতে আমরা যাবো না। তো ছাগল তো আমরা পুরো ক্ষেত ভরে দৌড়িয়ে ধরবো না, সন্ধ্যা লাগলে একাই ছাগল আমাদের কাছে চলে আসবে, মানে বাংলাদেশে একটা প্রচলিত ডায়লগ আর কি এটা। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিমরুকে সে একটা দোকানে খবর দেখে যে কেমন করে তার জন্য তার মায়ের উপর অত্যাচার হচ্ছে। আর এই দিকে আমরা দেখতে পাই তখন ওই মুহূর্তে লেফটেন্যান্ট সিওন ওই মহিলা লেফটেন্যান্ট কমান্ডার মাইকেল এবং সার্জেন্ট পার্কে বলে আমরা সকল টিভি চ্যানেলে কিমরুর মায়ের ভিডিও দিয়ে দিয়েছি এবং কিমরুর মায়ের এই অবস্থা দেখে কিমরু অবশ্যই তার মায়ের কাছে যাবে যেখানে আমার সৈনিকরা আগে থেকে সেখানে রয়েছে আর ওকে পেলেই আমরা ওকে গুলি করে মেরে দেবো। বাট এই কথা শুনে সার্জেন্ট পার্ক এবং কমান্ডার মাইকেল একমত হয় না। তারা বলে আদালতের মাধ্যমে বিচার হবে, আদালত এটা ডিসিশন নেবে, সামরিক আদালত এটা ডিসিশন নেবে। এবং এখানে সার্জেন্ট পার্ক আরো বলে আমি কিমরুকে অনেক আগে থেকেই দেখেছি, মিশেছি, কিমরু এমন কোনো ছেলে নয় যেমনটা মানুষটা ভাবছে। কিমরুর সাথে কি হয়েছে এটাও দুনিয়ার জানা দরকার এবং আমরা চাই কিমরু তার জাস্টিস পাক। অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি গত পর্বেই কিন্তু কমান্ডার মাইকেল এবং সার্জেন্ট পার্ক একত্র হয়েছিল যে এই কোরিয়া থেকে এই বুলিং জিনিসটা সরানোর জন্য, আর্মি থেকে বুলি জিনিসটা সরানোর জন্য, আর তারা সেই চেষ্টাটাই করছে। বাট লেফটেন্যান্ট সিওন তাকে ডাইরেক্ট নিষেধ করে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর এই কারণে মাইকেল আর পার্ক এখানে আটকে থেকে যায়। আর অন্যদিকে আমরা দেখি লেফটেন্যান্ট সিওন তার পুরো টিমের সাথে কিমরুর বাড়ির দিকে যাচ্ছিল আর ওই সময় জন আর ক্রিসও সেখানে ছিল, মানে আমাদের মেন দুই ক্যারেক্টার। কিন্তু হঠাৎ করে তখন ক্রিসের শরীর খারাপ হতে শুরু করে। তো এই কারণে জন করে কি ক্রিসকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায় আর তাকে আরাম করতে বলে এবং সেখান থেকে আবার ফেরত আসে হচ্ছে কিমরুর মায়ের কাছে। আর তখন আমরা এখানে কিছু অফিসারকে দেখি যারা কিমরুর মায়ের কাছে এসেছে আর তারা তাকে বলে আমাদের সাথে আপনার যেতে হবে। বাট কিমরুর মা তাদের কাছে বন্দুক দেখে ভয় পেয়ে যায়, মানে বুঝতেই পারছো তোমার বাড়িতে হুট করে আর্মি অফিসার এসেছে এতগুলো পিস্তল মিস্তল নিয়ে, তোমার কি অবস্থা হবে। তো এরপর তারা জোর করে কিমরুর মাকে ঘর থেকে বাইরে নিয়ে যেতে থাকে। বাট তখনই সেখানে কিমরু চলে আসে এবং সে একটা অফিসারকে বন্দী বানিয়ে নেয় এবং তার হাতে ছিল একটা বোম, হ্যান্ড গ্রেনেড। তো কিমরু তাদের সবাইকে বাড়ি থেকে বের করে, মানে বেরিয়ে যেতে বলে। আর এর সাথে কিমরু সেই হোস্টেস কিনে বাইরে বেরিয়ে আসে আর তখন মিলিটারিরা ওকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। আর এইসব কথা যখন অফিসাররা
মহিলা লেফটেন্যান্ট ওই সিওনকে জানায় এবং বলে আমরা এখন কি করব ম্যাডাম। তখন মহিলা লেফটেন্যান্ট করে কি তার চিফকে জিজ্ঞাসা করে, মানে আর্মির আরো উচ্চপদস্থ কর্মকর্তাকে জিজ্ঞাসা করে। বাট ওই চিফ তখন বলে এবার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, মানে ওকে গুলি করে মারবে নাকি এমনি কি করবে। আর এরপর আমরা জনকে দেখি, সে কিমরুর সাথে কথা বলার চেষ্টা করে এবং আস্তে আস্তে কিমরুর দিকে এগিয়ে যেতে থাকে এবং সে কিমরুকে বলে দেখো তোমার সাথে অপরাধ হয়েছে ঠিক আছে, বাট তুমি নিরপরাধ কারো তো জীবন নিতে পারো না। বাট তখনই কিমরু কান্না করে এবং বলে আমি আজ পর্যন্ত কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, আমি কারো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সাথে তো বড় একটা ঘটনা ঘটলো, আমি আজকে খুনি হয়ে গেলাম। সিরিয়াসলি বিষয়টা কিন্তু অনেক কষ্টজনক। তো কিমরু যখন একটু মনে করো অন্যমনস্ক হয় সুযোগে ওই হোস্টেসটা সেখান থেকে পালিয়ে যায় আর তখন সকল সৈনিকরা কিমরুকে ঘিরে ফেলে। আর ওই মুহূর্তে ক্রিসের কাছে কল দেয় হচ্ছে সার্জেন্ট পার্ক এবং বলে কিমরুকে যে কোনো ভাবে তোমার বাঁচাতে হবে। আর তখন ক্রিস গায়ে থেকে বাইরে বের হয় এবং তার ট্যাব দিয়ে সবকিছু ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট করে দেয় আর মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। তো যেহেতু এখন কোরিয়ার অনেক মানুষ এটা দেখছে এই কারণে তাকে সরাসরি কেউ গুলি করতে পারবে না, মানে এটা আইন বিরুদ্ধ হয়ে যাবে। নর্মালি কেউ না থাকলে আর্মি তো গুলি করে একটা সলিম বুঝ দিয়ে দিত, একটা মিথ্যা সংবাদ বানিয়ে দিত, বাট এখন তো সেই সুযোগ নাই। আর্মির কাছে গুলি না করা ছাড়াও তো অপশন ছিল, বিচারের আওতায় মুখোমুখি করার সুযোগ ছিল, তো এর জন্য কেউ গুলি করতে পারে না। বাট একটু পরে একটা আওয়াজ ফিরে আসে এবং কিছু অফিসার করে কি ক্রিসের কাছ থেকে ট্যাব নেওয়ার চেষ্টা করে, বাট ওই মুহূর্তে জন তখন ক্রিসকে সাহায্য করে এবং এই লাইভটা কিন্তু তখন মহিলা লেফটেন্যান্ট সিওনের কাছেও চলে যায়। আর তারপর সে তার চিফকে বলে যে এখন লাইভ হচ্ছে, ওকে তো আমরা গুলি করতে পারবো না, মানে বুঝতেই পারছো যদি গুলি করে তাহলে তো ঘটনা এখানেই ফিনিশ হয়ে গেল, যে পাগল ওকে গুলি করে দিয়েছি, কিন্তু যদি বেঁচে থাকে, যদি আদালতে যায়, যদি মিডিয়া পর্যন্ত যেতে পারে, তাহলে কোরিয়ান মিলিটারির অনেক দুর্নাম হবে। তো চিফ তখন বলে টেনশন করো না, আমি ডাইরেক্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কথা বলেছি, 2 মিনিটের ভেতর পুরো কোরিয়ার ইন্টারনেট বন্ধ হয়ে যাবে, চিন্তা করো ভাই। তো যাই হোক 2 মিনিটের ভেতর ইন্টারনেট কেটে যায় আর ততক্ষণে মহিলা লেফটেন্যান্ট সিওনও এখানে চলে আসে। আর ওই মুহূর্তে তখন কমান্ডার ওহমিন তার কাছে গুলি করার অর্ডার চায় যে ম্যাডাম গুলি করি। বাট যখন লেফটেন্যান্ট সিওন গুলি করার অনুমতি দিতেই যাবে তখনই সেখানে কিমরুর মা চলে আসে আর তিনি কিমরুর কাছ থেকে গ্রেনেডটা নিয়ে নেন এবং মা ছেলে এক অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। আর তারপর চিপ করে কি ওর হাত থেকে গ্রেনেডটা নিয়ে নেয় এবং কিমরুকে অ্যারেস্ট করা হয়। আর এর পরের দৃশ্যে আমরা দেখি চিপ চার্জে বসেছিল যখন তখন তার কাছে ওহমিন আসে এবং তিনি তাকে কাল রাতে যে ঘটনাটা ঘটেছে সেই ভুলের জন্য ক্ষমা চান, মানে ওই যে এই পেন ড্রাইভটা সম্পর্কে অলরেডি কমান্ডার মাইকেল আর সার্জেন্ট পার্ক জেনে গিয়েছে যে হয়তো এটার মধ্যে কিছু রয়েছে এবং এর সাথে কমান্ডার ওহমিন চিপের কাছে এই রিকোয়েস্ট করেন যে সার্জেন্ট পার্ক, কমান্ডার মাইকেল এবং আমাদের যে মেন তোমার হিরো জন রয়েছে এবং ক্রিস রয়েছে ওদের শাস্তি দেওয়ার কথা বলে, কিন্তু চিপ বলে না ওরা তো শাস্তি পাবার যোগ্য না, ওরা তো উপহার পাবার যোগ্য। মানে বুঝতে পারছো চিপের মাথায় কিন্তু অনেক ব্রেন, তিনি ঝামেলা করবেন না, কাজ উদ্ধার করে নেবেন। আর এরপর চিপ করে কি কমান্ডার ওহমিনকে এই কথা বলে যে যত দ্রুত সম্ভব এই কেসটা শেষ করে দাও, তা না হলে পুরো ডিপার্টমেন্ট কিন্তু বিপদে পড়বে আর এটা এখন তোমার হাতে, না হলে তোমার কিন্তু খবর আছে। আর এখানে দ্বিতীয় এপিসোডটা শেষ হয়ে যায়। তো এই সিরিজটাই তোমরা কি বুঝতে পারলে? আমরা কোরিয়ান তো খালি কে ড্রামা দেখি, বাট বুঝতে হবে কোরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে থ্রিলার সিনেমা হয়, থ্রিলার সিনেমার দিক দিয়ে ওরা অনেক এক্সপার্ট। কিন্তু এই যে ঘটনাটা আমরা দেখলাম, এই যে সিরিজটা মিলিটারির যে সিরিজটা, এটার কিন্তু বাস্তব ঘটনার উপর বাস্তবে যা ঘটে সেই ইনসিডেন্টস থেকে এই সিরিজটা তৈরি করা হয়েছিল এবং কোরিয়াতে বুলি জিনিসটা অনেক বেশি চলে, যেটা সরকারের প্রায় আউট অফ কন্ট্রোল আর কি। তো যাই হোক আশা করছি এই সিরিজটা তোমাদের পছন্দ হবে। আজকে আমরা 2 এপিসোড দেখলাম, কালকের ভেতর আমরা আবার 2 এপিসোড দেখবো, কাল বা পরশুর ভেতরে, এবং আগামী 3-4 দিনের মধ্যে আমরা পুরো সিরিজটা শেষ করে ফেলবো বলে আশা করছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সেভেজ ফুড 20-তে আমরা কিন্তু স্কুইড গেম নামে যে সিরিজটা রয়েছে, অনেক পুরনো সিরিজ, সেটা স্টার্ট করেছি। ওটার ফার্স্ট সিজনটা আমরা আবার রিক্যাপ করব আর এরপর আমরা স্কুইড গেম 2 মানে খুব সম্প্রতি যে ওটার সিকুয়েল এসেছে, সিজন 2 এসেছে, সেটা এক্সপ্লেন করব। এবং ওই সেভেজ ফুড 20-তে আমরা পুরনো অনেক সিরিজও এক্সপ্লেন করব। আই মিন সত্যি কথা বলতে আমি তো সবসময় সব সিরিজ দেখার সময় পাই না, যেমন পিকি ব্লাইন্ডার্স বা এই ধরনের যে সিরিজগুলো আছে যেগুলো মিস করেছি, এবং আরো অনেকগুলো বেস্ট সিরিজ রয়েছে যেমন ডার্ক, তারপর হচ্ছে তোমার ফর্ম, এইসব সিরিজগুলো কন্টিনিউয়াসলি ওখানে আমরা এক্সপ্লেন করব। তো সেভেজে তোমরা সবাই যাও এবং এনজয় করো সেখানের সিরিজগুলো। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো।